সিনেটে বিল পাস, যুক্তরাষ্ট্রের শাটডাউন শেষের দিকে দেশের প্রত্যেক নাগরিককে $2000 করে দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ফিলিস্তিনে গাজার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে সমর্থন জানালো বিশ্বব্যাংক। পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগে পদত্যাগ করলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধান। পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সুদানে গণহত্যার তথ্য গোপন করতে পোড়ানোর অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দেশের সব নাগরিককে $2000 করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে আদায় করা পাল্টা শুল্কের আয় থেকে এই লভ্যাংশ দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, $1 ট্রিলিয়ন আয় করছি, শিগগিরই $37 ট্রিলিয়ন বিশাল ঋণ পরিশোধ শুরু করব। যুক্তরাষ্ট্রের রেকর্ড বিনিয়োগ হচ্ছে, সবখানে নতুন কারখানা গড়ে উঠছে। উচ্চ আয়ের মানুষ ছাড়া প্রত্যেককে $2000 লভ্যাংশ দেওয়া হবে। এর আগেও কয়েকবার ট্রাম্প এই বিষয়টি বলেছিলেন, তবে বাস্তবায়ন করেননি। যুক্তরাষ্ট্রের সিনেটররা রোববার একটি বিল পাশ করেছেন। প্রতিনিধি পরিষদে এটি পাশ হলে ফেডারেল তহবিল বরাদ্দ শুরু হবে। অর্থ বরাদ্দ বিল পাশ না হওয়ায় 40 দিন ধরে দেশটির সরকারি দপ্তরে স্থবিরতা বা শাটডাউন চলছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সরকারি খরচের জন্য আইন প্রণেতারা একটি অন্তর্বর্তী বিল পাশ করেছেন। এতদিন এই বিলে স্বাস্থ্যসেবা, ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মচারী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন চলছিল। সবশেষে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জানিয়েছেন, শাটডাউন শেষের দিকে। ফিলিস্তিনে গাজা শহরের বিষয়ে যুক্তরাষ্ট্রের তৈরি করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র সরকারকে চিঠি লিখে বিশ্বব্যাংক এই সমর্থন জানিয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন সংস্থার জন্য 2 বছরের ম্যান্ডেট অনুমোদন করা হবে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ গেল বৃহস্পতিবার একটি তথাকথিত অন্তর্বর্তীকালীন শাসন প্রশাসন বোর্ড গঠনের বিষয়ে আলোচনা শুরু করে। এই বোর্ড গাজার পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি সহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দিবে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির আরও ক্ষমতাধর হচ্ছেন। দেশটির সেনাবাহিনীর কাঠামো ও নেতৃত্ব ব্যবস্থায় বড় পরিবর্তন হচ্ছে। 27তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর দায়িত্ব পালন করবেন বর্তমান সেনাপ্রধান আসিম মুনির। এই সংশোধনের ফলে তিনি হবেন দেশের সামরিক বাহিনীর একক ও সর্বোচ্চ কমান্ডার। শনিবার পাকিস্তানের সংসদে উপস্থাপিত এই সংশোধনী বিলে সংবিধানের 243 অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করা, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকার বিষয়ে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন সহ নানা অভিযোগে তারা পদত্যাগ করেছেন। সোমবার দ্য টেলিগ্রাফ একটি বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে, যেখানে বলা হয়েছে যে প্যানোরামা কর্মসূচিটি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ একসঙ্গে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করেছিল যাতে মনে হয়েছে ট্রাম্প 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে দাঙ্গাকে সরাসরি উস্কে দিয়েছেন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে একটি ট্রানজিশন টিম গঠন করেছেন। এতে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ কৌশলবিদ জারা রহিম। এবছরের ফেব্রুয়ারি মাস থেকে মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জারা রহিম। জারা রহিম দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান। তার বাবা মা 80-র দশকের শুরুতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। একসময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের অধীনে গ্রামীণ সেন্টার ফর সোশ্যাল বিজনেসেও কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলি মোসাদ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার যৌথ অপারেশন রুমের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে ইয়েমেনের হিজবুল্লাহ। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে, এমনই দাবি জানিয়েছে হিজবুল্লাহ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী সানা ভিত্তিক আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানা গেছে, জয়েন্ট অপারেশন রুমটি সৌদি আরবে ছিল। ব্যাপক ট্র্যাকিং করে শত্রুদের চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা উন্মোচিত করা হয়েছে। এই নেটওয়ার্কটি ইয়েমেনি বেসামরিক নাগরিকদের রক্তপাতের দায়িত্ব পালন করত।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। গেল ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই নির্দেশ দিয়েছেন। তার সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার ঘোষণা দেন। সেই প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি তৈরির নির্দেশ দেন। বার্তা সংস্থা তাস এসব তথ্য জানিয়েছে। সুদানে গণহত্যার তথ্য গোপন করতে দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানুষের মরদেহ পুড়িয়ে বা গণকবরে পুঁতে ফেলার চেষ্টা করছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক রোববার অভিযোগ করেছে ২৬ অক্টোবর রক্তাক্ত হামলার পর শহর দখলের পর আরএসএফ সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশারের রাস্তা থেকে শত শত মৃতদেহ তুলে নিয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে মৃতদেহ বিকৃত করা, পুড়িয়ে ফেলা বা গণকবর দেওয়া আন্তর্জাতিক ও ধর্মীয় রাজনীতির লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে মৃতদেহ বিকৃত করা, পুড়িয়ে ফেলা বা গণকবর দেওয়া আন্তর্জাতিক ও ধর্মীয় রীতিনীতির লঙ্ঘন। বিজেপির সঙ্গে জোট গঠনের অভিযোগ অস্বীকার করেছেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রোববার এক্সে পোস্ট করে তিনি বলেছেন, আমি পবিত্র কোরআনের শপথ নিয়ে স্পষ্ট করে বলছি ২০২৪ সালের রাজ্যে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনতে কিংবা অন্য কোনো কারণে বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। সম্প্রতি রাজ্যে বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা দাবি করেছেন ওমর আবদুল্লাহ দিল্লি গিয়ে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছিলেন। ২০১৪ সালে নির্বাচনের পরও শর্মা আবদুল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন। ইরানের রাজধানী তেহরানের খাবার পানির প্রধান উৎস ২ সপ্তাহের মধ্যেই শুকিয়ে যেতে পারে। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, প্রধান জলাধার আমির কাবির বাঁধে মাত্র ১,৪০,০০,০০০ ঘনমিটার পানি আছে। এতে মাত্র ২ সপ্তাহ তেহরানবাসীকে পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রদেশটি দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে। আগামী কয়েক মাসে বৃষ্টিপাত না হলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে অঞ্চলটি গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটে পড়তে পারে। ফিলিপাইনে শক্তিশালী সুপার টাইফুন ফাং-অং এর তাণ্ডবে ৪ জন মারা গেছেন। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের প্রভাবে বড় ধরনের ধ্বংসের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল রোববার ফাং-অং আঘাত হানার আগেই ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। এটি ছিল ফিলিপাইনে এবছরের ২১তম ঝড়। গেল সপ্তাহেও টাইফুন কালম্যাগির তাণ্ডবে ২২৪ জন মারা গেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।